আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি চক্ষু রোগ সমস্যা ও প্রতিকার। সুপ্রিয় দর্শক, চক্ষু রোগ সমস্যা ও প্রতিকার নিয়ে আজ আলোচনার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার রাজীব হোসেন, সিনিয়র কনসালটেন্ট এবং মেডিকেল ডিরেক্টর, পাহাড়তলী চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। তো আলোচনা শুরু করছি। স্যার, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে চোখের রোগ বা চক্ষু রোগ বলতে আসলে আমরা কি বুঝি? আসলে চোখের আমরা যে জিনিসটা সাধারণত আমরা বুঝি, চক্ষু রোগ বলতে চোখের কিছু কমন ডিজিজ আছে, আর কিছু হচ্ছে যেমন জন্মগত হয়, আর কিছু হচ্ছে আমাদের বয়সজনিত হয়, আর কিছু হচ্ছে যেটা বিভিন্ন রকম ইনফেকশন বা সংক্রমণ বা বিভিন্ন রকম আঘাত, বিভিন্ন রকম উপসর্গগুলা থেকে আসলে চক্ষু রোগগুলা হয়। এর মধ্যে মেইন চক্ষু রোগগুলা যেটা আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে ওটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। ওটার মধ্যে বয়সভিত্তিক, যেটা বাচ্চাদের দিয়ে শুরু করি। বাচ্চাদের গ্রুপে যেটা হচ্ছে, এটা হচ্ছে চোখের দৃষ্টি যেই রিফ্র্যাক্টিভ এরর বলতে যেটা বুঝি, যেটা চশমাজনিত অসুখটা, এটাই বেশি বাচ্চাদের এখন দিন দিন এটা বাড়ছে। আর বয়স্কদের দিকেও হচ্ছে, এবং বয়স্কদের আরেকটা রোগ হচ্ছে কমন রোগের মধ্যে 40 রোগ বলে আমরা, যেটা 40 বছর বয়সের পরে যে ছোট লেখা দেখা, নিউজ পেপার দেখা বা কোরআন শরীফ পড়তে যে অসুবিধা হয়, এটা একটা কমন জিনিস। এছাড়া আরও বিভিন্ন রকম প্রদাহগুলো আছে। তাছাড়া আরেকটা বড় জিনিস হচ্ছে বাংলাদেশে, এটা হচ্ছে ছানি রোগের জন্য মানুষ অনেক কষ্ট পাচ্ছে। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের চক্ষু রোগের। আর একটা হচ্ছে তার মধ্যে নীরব ঘাতক বলি আমরা, যেটা চোখের ডাক্তাররা, এটা হচ্ছে গ্লোকোমা বা যেটা আমরা গ্লোকোমাটা বুঝতে কি অনেকটা কালো ছানি বলে বাংলায়, অ্যাকচুয়ালি ওটা মিল পাই না আমরা, ওটাকে গ্লুকোমাই বলতে হবে। আর হচ্ছে চক্ষু রোগগুলোর ভিতরে হচ্ছে অ্যালার্জি, সিজনাল অ্যালার্জি, আর হচ্ছে সিজনাল ইনফেকশন যেটা হয়, প্রদাহ, যেমন আমরা বলি যে চোখ ওঠা, এইগুলি হচ্ছে কমন রোগ। আর হচ্ছে আরও কিছু যেমন রোগ আমরা পাই, যেমন আঘাতজনিত রোগগুলা, এটা আসলে কিন্তু কোনোভাবে না রোগ না, এটা আঘাতজনিত চোখের ইনজুরি যেটা বলতে হবে, ইনজুরিজনিত যে অসুখগুলো হচ্ছে, এগুলি হচ্ছে কমন আমাদের দেশে পাওয়া যায়। যে চোখের রোগের যে প্রাথমিক কিছু উপসর্গ, যেগুলোকে আসলে মোটেই অবহেলা করা উচিত নয়, এমন কিছু উপসর্গ আপনার কাছে জানতে চাই। যেমন চোখ লাল হয়ে যাওয়া, তারপর পানি পড়া, চোখে ব্যথা, তারপর হচ্ছে এই চোখের মধ্যে কোনো রকমের যে বিচুটি বা কোনো রকম ইনফেকশন, যা পানির সাথে কোনো রকম আঠালো জাতীয় কোনো রকম পানিগুলা যদি আঠালো হয় বা কালার চেঞ্জ হয়, এইসব কিন্তু প্রাইমারি স্টেজ, মানে প্রাথমিকভাবে এইগুলি দিয়ে উপসর্গের শুরু হয়, এবং সাথে সাথে এগুলি একটা ইনফেকশনের শুরু, সংক্রমণের। এইসব যদি আমরা দেখতে পারি, তাহলে আমরা সাথে সাথেই যদি অ্যালার্ট হয়ে যাই, আমরা আশা করি নেক্সট স্টেপগুলো থেকে আমরা আমাদেরকে করতে পারবো, বাঁচাতে পারবো আর কি। যে এই পর্যায়ে একটু জানতে চাইবো যে কনজাংটিভাইটিস বা চোখ উঠা রোগ, এটি সাধারণত প্রায় সময়ই সবার মধ্যেই হয়ে থাকে, সব কমন পিপলদের মধ্যে। তো এই চোখ উঠা রোগ বা কনজাংটিভাইটিসটা আসলে কি কি কারণে হয়ে থাকে? এটা 3টা রকমের হয়। মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়াল হয়। এখন যেটা দেখা যাচ্ছে, ভাইরাল কিছু কনজাংটিভাইটিস হচ্ছে, এবং আরও কিছু জিনিস দেখা যাচ্ছে যে অ্যালার্জিকটা হচ্ছে, এটা হচ্ছে সিজনাল। ভাইরালটাও সিজনাল হয়ে গেছে, তবে ব্যাকটেরিয়াল যেটা হচ্ছে, এটা হচ্ছে ধুলো বালি, বিভিন্ন রকম পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন থেকে, পরিবেশগত বিভিন্ন রকম ধুলো বালির সংক্রমণ থেকেই ব্যাকটেরিয়াল যেটা হয়, জীবাণুযুক্ত যেটা বলি আর কি। আর ভাইরালটা হচ্ছে কি, এখন মানুষের
বিভিন্ন রকম ভাইরাসের, যেমন খুব কমন আমরা যে জিনিসটা এখন দেখতে পারি, শুরু হয় ব্যাকটেরিয়াল বা ওই জীবাণু, যেটা বলি ব্যাকটেরিয়াল বলতে হবে, এটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, কিন্তু পরে দেখা গেল ব্যাকটেরিয়ালটা টার্ন নিচ্ছে ভাইরাস। ভাইরাসে। ভাইরাসটার মধ্যে সবচেয়ে বড় কালপ্রিট বা হচ্ছে আমরা যেটা চোখের পানি কালচার করে পাই, ওটা হচ্ছে এডিনোভাইরাস। এডিনোভাইরাস যুক্ত যে ইয়াটা চোখের প্রদাহ, এটা কিন্তু একটু ঝামেলাযুক্ত। এটা যদি সময় মতো যদি চিকিৎসা না করেন, তাহলে এটার থেকে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে কর্নিয়াতে। তার জন্য এটা হলে কিন্তু সাথে সাথে চিকিৎসকের সাথে একটু এই শরণাপন্ন হওয়া সাধারণ ভালো। চোখ ওঠা রোগের ক্ষেত্রে আসলে কমন মানুষ এটা তো সাধারণত হয়েই থাকে। জি, এই ক্ষেত্রে আসলে কি প্রতিকার বা কি চিকিৎসা নেওয়া উচিত? এটা হচ্ছে পার্সোনাল যে জিনিসটা, নিজেকে সচেতন হতে হবে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে কি, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা হাত ধোয়া, নিজের হাইজিন মেনটেন করা, এগুলি যদি আমরা করতে পারি, একটা স্টেপ আমরা আগায় গেলাম। সেকেন্ড যেটা হবে, এই জিনিসগুলো হয় কি, ওই মানে মানুষ যখন সচেতন হয় না, চোখ উঠা যখন হয়, দেখবেন একটা টাউনে বা একটা সিটিতে বা একটা এলাকাতে অনেক বাসায় অনেকের হয়ে গেল, বা স্কুলে একটা কমিউনিটি বেইজ এই অসুখগুলো ছড়ায়। তার জন্য বললাম, যখন নিজে সচেতন হবেন বা বাপ মা সচেতন হবে বা আমরা যখন সচেতন, তখন জিনিসগুলা অনেকাংশে আমরা কমাতে পারবো। এটা হচ্ছে পার্সোনাল হাইজিন। সেকেন্ড হচ্ছে আহ, ওই ইয়েগুলা আর কি, যেমন আহ, ওই চোখে, কারো চোখে যেমন, কারো চোখে অসুখ হলো, তার তার চোখে হাত দিয়ে হয়তো টাওয়াল ইউজ করলো, টাওয়াল দিয়ে মুখ মুছলো, ফ্যামিলিতে দেখা যাবে ওই টাওয়াল আরেকটা বাচ্চা ভাই বোনদের ভিতরে ও ইউজ করলো। এগুলি যদি আমরা যদি একটু আমাদের সচেতনতা যদি গড়ে উঠে, তাহলে দেখবেন এগুলি অনেকাংশে আমরা স্টপ করতে। চোখে উঠলো, চোখে একটু ইরিটেশন হবে, একটু তখন আমরা টিস্যু ইউজ করি, টিস্যুটা একদিক থেকে মুছে ফেলে দিই, একদিকে হয়তো পানি পড়তো, এক সাইডে যে কোনো সাইডে মুছে ফেলে দিতে। এটা এদিকে এদিকে করা যাবে না, এদিকে করলে এই চোখের এদিকে আসবে যে ইনফেকশনটা, ওটা আবার অন্য চোখে চলে যাওয়ার চান্স থাকে। এই সামান্য সচেতনতা যদি আমরা যদি নিজেদের ভিতরে পার্সোনাল হাইজিন, এডুকেশন, এগুলি যদি আমরা একটু বাড়াতে পারি, আমার মনে হয় এগুলি কন্ট্রোল করা খুব একটা বড় জি, ব্যাপার না। অনেক ক্ষেত্রেই আসলে আমরা দেখছি যে যাদের চোখ উঠে বা কনজাংটিভাইটিস রোগে যারা আক্রান্ত হন, তারা রোদ চশমা ব্যবহার করেন এবং কথিত আছে যে তাদের চোখের দিকে তাকালেও কনজাংটিভাইটিস না না, হয়ে যেতে পারে। এই এটা ধারণাটা যে জি, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারো চোখের দিকে তাকালে এটা হওয়ার চান্সটা, আসলেই আমি আপনাকে বলছি, এটা হচ্ছে ছোঁয়াচে, ছোঁয়াচে রোগ, মানে কন্টামিনেশন, যেভাবে চোখের দিকে তাকালে হওয়ার কোনো সুযোগই নাই। এটা হচ্ছে ছোঁয়াচে। ওই যে বললাম না আপনাকে, চোখ মুছলাম, আমি টেবিলের উপরে কিছু রাখলাম, ওই টেবিলে হয়তো আরেকজন অসচেতনতামূলক ধরে ফেললো, ওই জীবাণুটা অনেকটা একটা লাইফ টাইম থাকে আর কি। যতক্ষণ থাকে তো ধরে হয়তো আমি হয়তো মুখে আমার অগোচরে হাত দিয়ে দিলাম, তখন ওটা আমার কাছে স্প্রেড করে গেল। এইভাবে হয়, হয়তো একটা ফ্যামিলিতে একটা টাওয়াল দুই তিনজন শেয়ার করলাম ভাই বোনরা, বা এইগুলা থেকেই আসলে হয় জি। চোখে। এই আ- আর যেটা আপনি বললেন রোদ চশমা, রোদ চশমা আমরা কেন এই বলি, হয় কি, আমরা কিছু ওষুধ দিই হয়তো চোখের, যে কারণে হয়তো তার রোদে দিনের বেলা কাজ করতে গেলে হয়তো তার অসুবিধা হবে, সূর্যের আলোতে তার চোখে একটু ডিসকমফোর্ট হবে, যেটা কমানোর জন্য আমরা আসলে রোদ চশমা ইউজ করতে বলি। জি। আর এই ধরনের কনজাংটিভাইটিস চিকিৎসার ক্ষেত্রে আসলে প্রাথমিকভাবে কি করণীয়? যেমন কোনো ড্রপ বা কোনো কিছু বা মানে কোনো সাবধানতা কি অবলম্বন করা প্রয়োজন? সাবধানতা আমি প্রথমেই বলবো যে পার্সোনাল হাইজিন, জি, যে পরিষ্কার পরিচ্ছন্ন যদি চলেন, জি, আর যদি আমরা নিজেরা সচেতন থাকি, কোনো ওষুধ জি। আপাতত ইউজ করার দরকার নাই। জি, আমরা আবার আলোচনায় আসবো। একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজ আহমেদ। আমার জি, বাসা রাজশাহীতে। আমার জি। বয়স 27। 27। জি, জি। আপনার সমস্যা? আমি যখন রাত্রে আলোর দিক থেকে অন্ধকারের দিকে তাকাই, মতো অন্ধকারের দিকে তাকালে কাঁপছে, এমনটা মনে হয়। আলোর দিকে তাকানোর পর উনি যখন অন্ধকারের দিকে তাকান তখন উনার চোখে কাঁপে। উনি এটাই ঝাপসা দেখেন বা কাঁপে এটাই কাপ, বলতে এটা চাইছেন। খুব স্বাভাবিক। এটা কোনো ডিজিজ বলা যাবে না ওভাবে। এটা যে কোনো, আমি যদি এখন যদি দেখেন, আমি যদি একটা মানে তীক্ষ্ণ বাতির দিকে বা আলোর দিকে যদি দেখে একটু করে আমি যেন অন্ধকারের দিকে দেখি, আমিও ঝাপসা দেখব।
এটা কোনো খারাপ কিছু না। যদি মনে করেন এরপরে আপনি লং টাইম কয়েক সেকেন্ড যদি থাকে 10-15 সেকেন্ড ফাইন, কিন্তু যদি মনে করেন যে হ্যাঁ আমি এরপরে একেবারেই ঘন্টাখানিক কিছু দেখতেছি না, তাহলে কিন্তু আপনাকে একটু দেখাতে হবে, চোখের ডাক্তারের কাছে যেতে হবে। এটা মেবি রেটিনার জন্য হতে পারে, পিছন চোখের পর্দাতেও কোনো ডায়াবেটিক যদি কারণে যদি কোনো ঝামেলা থাকে, তাও একটু চোখ পরীক্ষা করায় নিতে হবে আর কি। জি, ধন্যবাদ। চোখের শুষ্কতা বা ড্রাই আই সিনড্রোম সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ড্রাই আই হচ্ছে, দেখেন আমাদের কর্নিয়া 5টা লেয়ার আছে, এই লেয়ারগুলা থেকে বিভিন্ন রকম তরল নিঃসরিত হয়। এগুলি আমাদের যে আল্লাহ প্রদত্ত চোখ, এটাকে কিন্তু প্রতি একটা সময়ের ইন্টারভেলে কিন্তু আমরা চোখের পাতা বন্ধ করি, খুলি, সংকুচিত করি, বিভিন্ন রকম কাজগুলা করি। এখন ড্রাই আই হয়টা কেন? আমরা যদি ডিরেক্ট অনেকক্ষণ কোনো কিছুর দিকে ফোকাস করে তাকায় থাকি, চোখের পাতা যদি কন্টিনিউয়াস আমরা তাকায় থাকি, বন্ধ না করি, একসময় চোখে শুষ্কতা সৃষ্টি হয়। এই শুষ্কতাটাই ড্রাই আই। আর হচ্ছে আমরা কোনো একটা কাজ করতেছি, দেখবেন প্রতি 10-15 সেকেন্ডে আমাদের অটোমেটিক চোখের পাতা হয়তো নিজে নিজেই হয়ে যাচ্ছে, ব্লিঙ্ক হয়ে যাচ্ছে, যেটা চোখের পাতা বন্ধ হচ্ছে, খুলতে আমার অগোচরেই হচ্ছে, যেটা হচ্ছে নর্মাল ফেনোমেনা। এটার জন্য চোখ ভিজা থাকতেছে। আর যদি চোখ ভিজা না থাকে, তার মানে আমার চোখে ওই কিছু অয়েলি সিক্রেশন, যে তেলাক্ত সিক্রেশন আছে, এই সিক্রেশনগুলা কোনো কারণে যদি হ্যাম্পার হয়, বিভিন্ন কারণ, বিভিন্ন অসুখের জন্য, রোগের জন্য এটা হতে পারে। এটা ডায়াবেটিকের কারণে, আনকন্ট্রোল ডায়াবেটিক হলে, তারপর অনেক সময় বাতের জন্য হতে পারে, এই ধরনের বিভিন্ন কারণেও হতে পারে। তাছাড়া হচ্ছে আমাদের আরেকটা বড় কারণ হচ্ছে এখন কম্পিউটার, তারপর হচ্ছে ডিরেক্ট ফ্যানের এক্সপোজারে, যদি আমরা সামনে ফ্যান বা এসির সামনাসামনি বসি অনেকক্ষণ চোখে, তাহলে কিন্তু ড্রাই আই হবার একটা সুযোগ আছে, কারণ চোখটা শুকিয়ে যাচ্ছে, ওই তেলাক্ত জিনিসটা বের হতে পারতেছে না। চোখ যখন স্কুইজ করি আমরা বা বন্ধ বা খুলি, তখন এখানে একটা গ্ল্যান্ড আছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলে একটা, ওখান থেকে চোখের কর্নিয়া, যেটা কালো রাজা যেটা বলে, ওটা আসলে কালো নয়, ওটা স্বচ্ছ। ওটাকে স্বচ্ছ রাখার জন্য এক প্রকার তেলাক্ত পদার্থ নিঃসরণ হয়। ওটা যখন কমে যায় প্রোডাকশন, ওখান থেকে বের হওয়া, তখনই কিন্তু চোখে আস্তে আস্তে ড্রাই আই বা ড্রাই আই সিনড্রোম আমরা বলি। জি, এই ড্রাই আই হলে কি করণীয়? এটা হলে আজকাল তো ড্রাই আইয়ের জন্য খুব ভালো ভালো এই যে আর্টিফিশিয়াল, মানে ওই চোখের পানি, এই যেরকম আছে চোখের, আমরা কান্না করলে বা চোখের পানি চোখ ভিজা রাখার জন্য, এই ধরনের পানি আজকাল ফার্মাসিটি ইয়াতে বিভিন্ন রকম ওষুধ কোম্পানি বের করে আনছে, এবং খুব ভালো ভালো কম্পোজিশনে ওষুধ বেরোয়। এগুলি আমরা দিতে হবে, এবং চোখের যে চোখে ময়েস্ট থাকে, যেমন চোখ যেমন ময়েস্ট থাকে, ওটার জন্য যেমন চোখে মাঝে মাঝে একটু পানির ছিটা, একটু ব্লিঙ্ক করতে হবে, কোনো কিছুর দিকে ডাইরেক্ট তাকানো, মানে আমরা কোনো ডিভাইস বলতে, যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের দিকে ডাইরেক্ট তাকিয়ে না থেকে একটু কয়েক সেকেন্ড, মানে 20 সেকেন্ড পরে একবার চোখ ব্লিঙ্ক করা, ওটা হচ্ছে ন্যাচারাল। তারপরেও যদি ব্লিঙ্ক করার পরেও যদি তার যদি ড্রাই আই থাকে, তাহলে তাকে আর্টিফিশিয়াল টিয়ারের সহযোগিতা নিতে হবে, চোখের ড্রপের সাহায্য নিতে জি, হবে। এই পর্যায়ে একটু জানতে চাইবো যে দর্শকদের অনেকের ক্ষেত্রেই দেখা যায়, বা আমাদের যারা রোগী হন, তাদের চোখের দৃষ্টিজনিত কিছু সমস্যা হয়, স্বল্প দৃষ্টি জি বা ক্ষীণ দৃষ্টি বা জি দীর্ঘ দৃষ্টি, এই সম্বন্ধে একটু আপনার কাছে জানতে চাইবো। এটা মেইনলি আমাদের 3 রকম দৃষ্টিতে সমস্যা। দুটা হয়, একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, যেটা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া যেটা বলি আমরা, হয়তো দূরের জিনিস দেখি না আমরা, এটা হচ্ছে একটা। এটা হচ্ছে চশমার মাধ্যমে আমরা এটা এটা কম্প্রোমাইজ করা যায়, এটা চিকিৎসা দিয়ে এটা ঠিক করা যায়। আরেকটা আছে, দেখা যাবেন যে কাছের বা ইয়ে কাছের জিনিস দেখা যাচ্ছে না, তো ওটাও আমরা চশমার মাধ্যমে চোখ পরীক্ষা করাই, ওটাও রিফ্রেকশন করে আমরা সলভ করে দিতে পারবো, ওটা ভালো হয়। আরেকটা দেখবেন 40 বছর বয়সে হয়, ছোট লেখা দেখা, ছোট লেখা দেখা, যেমন দেখবেন নিউজ পেপার, খবরের কাগজ, অনেকেরই কোরআন খবরের ছবি, কাগজ, তারপর দেখবেন মোবাইল দেখতে, মোবাইলের একটু দূরের থেকে দেখি, এই জিনিসগুলাও কিন্তু আমরা চালের রোগ বলি বা প্রেসবায়োপিয়া বলি। এগুলিও কিন্তু চশমার মাধ্যমে কারেকশন করা যায়। জি,
এই পর্যায়ে আমি জানতে চাইবো যে শিশুদের ক্ষেত্রে অনেক ছোট, ছোট শিশু দেখা যাচ্ছে অনেক ভারী, ভারী চশমা পড়ছে। এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইবো। এই ভারী চশমার কি কোনো আসলে বিকল্প নেই? আছে। এইখানের মধ্যে ভারী চশমার বিকল্প ২ রকমের আছে। একটা হচ্ছে আইসিএল বলা হয়, ইন্ট্রাঅকুলার ইমপ্লান্টেড লেন্স আরকি, আইসিএল। এটা আজকাল কিছু লেন্স পাওয়া যায়। তবে শিশুদের জন্য এটা আমি সাজেস্ট করব না এখন। শিশুদের জন্য ১৮ বৎসরের আগে কোনো সার্জারিতে না যাওয়াই ভালো বাচ্চাদের জন্য। এই আইসিএলও করা যায়, ফেকিকাইল দিয়ে আইসিএল লাগাই দিয়ে এটা আজকাল কারেকশন করা যায়, পার্মানেন্ট কারেকশন। আরেকটা কারেকশন হচ্ছে লেসিক, হয়তো আপনারা নাম শুনে থাকবেন। লেজারের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট আমরা লেসিক করেও আজকাল ওইসব কারেকশন করে দিতে পারি আমরা এই জি। জিনিসগুলো। একটু ছানি রোগ সম্পর্কে জানতে চাইছি। জি। আমাদের বাংলাদেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী এই ছানি রোগে আক্রান্ত। এই ছানি রোগ সম্পর্কে একটু জানতে চাইবো। ছানিটা হচ্ছে, এটা আমাদেরকে আল্লাহ যখন সৃষ্টি করে, আমাদের লেন্স সবার কিন্তু ক্লিয়ার থাকে। তখন ছানি রোগ হতে পারে বিভিন্ন কারণে, বাচ্চা থেকে বয়স্ক। বাচ্চাদের হতে পারে মায়ের গর্ভকালীন সময়ে কিছু অসুখ বা কিছু ভ্যাকসিন যদি আমরা প্রপারলি না নিই, ওই ওই ভাইরাসগুলা, ব্যাকটেরিয়াগুলা মায়ের গর্ভে চলে যায়, প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে। ব্যারিয়ার ক্রস করে চলে যায়। এই জন্যই হতে পারে, যেমন রুবেলা ভ্যাকসিন ট্যাকসিন যদি আমরা না নিই, এইসবের জন্য রুবেলার ক্যাটারেক্ট যেগুলি হয় আর কি, এগুলি। সেকেন্ড হচ্ছে বাচ্চাদের আরেকটা জিনিস হচ্ছে, বাচ্চাদের হচ্ছে ইনজুরি, যেটা আমরা খুব কমনলি পেয়ে থাকি আমাদের আই হসপিটালে, যে বাচ্চারা খেলতে গেছে, দেখা যাবে মাঠে বা ইয়েতে, ইনজুরি ইনজুরি ট্রমাটিক ক্যাটারেক্ট যাকে আমরা বলি, মানে ওই ইনজুরি জনিত, আঘাতজনিত কারণে আঘাতজনিত ছানি, আঘাতজনিত ছানিটা খুব বেশি। এবং এই জিনিসটা যদি সচেতন না হতে পারি, এই জিনিসটার জন্য খুব বেশি সাফার করতে, এটা শুধু ছানি না, ছানি পরবর্তী অন্য অন্য কমপ্লিকেশনগুলোও হতে, শুধু ছানি হলে হবে না, ছানির পরে হতো দেখা যাবে রেটিনা তো এফেক্ট। এটা হচ্ছে সচেতনতা গড়ে তোলার জন্য। আর বয়স্কদের যেটা হয়, বয়স্কদের তো আপনি জানেন যে লেন্সের একটা বয়স আছে, সব একটা টাইমের পর ছানি হবে, এটা ফিজিওলজি বা এটা নর্মাল। কিন্তু তাছাড়া আর কিছু কারণ আছে ছানি হওয়ার, যেমন এর মধ্যে ওয়ান অফ দ্য কজ হচ্ছে আমাদের ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিক। যদি লং টাইম, যদি অনেক সময় যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল নাই, সুগার নিয়ন্ত্রণ নাই, কিন্তু আপনার কিন্তু আর্লি ক্যাটারেক্ট বা হওয়ার ছানি সম্ভাবনা। হয়ে যেতে পারে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে, আরেকটা ছানি পরে হচ্ছে, হয়তো কারো গায়ে চুলকানি আছে, চুলকানির জন্য আমরা ইউজুয়ালি স্টেরয়েড ইউজ করি, স্টেরয়েড জাতীয় ওষুধগুলো ইউজ করে বা খাই বা লাগাই। এটা হয় কি, বা স্টেরয়েড জাতীয় চোখের চুলকানি আছে, বাচ্চাদের কি হয়, আমাদের লং টাইম, ইয়াং অ্যাডাল্টে বেশি হয় অ্যালার্জিটা। কারণ দেখা যাবে বাইক চালায়, এই চালায়, ইয়াং জেনারেশন বাইরে ইয়া করে, তারা চোখে চুলকায়, এই চুলকায়, হয়তো ফার্মাসিস্টের দোকানে গেল, ওষুধের দোকানে চুলকাইলো একটা, আমাদের দেশে তো এই জিনিসটা কন্ট্রোল করা যায় না, হয়তো দিয়ে ফেললো একটা স্টেরয়েড জাতীয় ওষুধ। এটা যদি স্টেরয়েড লং টাইম যদি ইউজ করে, চোখে ছানি পড়ে যেতে পারে। আমরা ওটাকে বলি স্টেরয়েড ইনডিউস গ্লোকোমা। গ্লোকোমার কনসিকুয়েন্সে আবার ক্যাটারেক্টও ডেভেলপ করে যায় আর কি। জি, এই পর্যায়ে একটু এই যে গ্লুকোমা বললেন, একটু গ্লুকোমা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। গ্লোকোমা হচ্ছে চোখের যে কালো ছানি যেটা ছানি। বলে আর কি, আসলে এটা কালো ছানি না, এটা হচ্ছে কি, গ্লোকোমা এমন একটা, এটা হচ্ছে চোখের যে প্রেসার, যে আমাদের শরীরে যেমন প্রেসার থাকে, ব্লাড ব্লাড প্রেশার, প্রেসার, চোখেরও একরকম ওকুলার প্রেসার প্রেশার। থাকে, ইন্ট্রাঅকুলার প্রেসার। এটা হচ্ছে কি, এটা যদি, এটা ইউজুয়ালি থাকে, দেখা যায় নর্মালি 12-14 ভিতর থাকলে আমরা খুব হ্যাপি থাকি আর কি। অনেক সময় 12-14 গ্লুকোমাতে মানে আমরা নর্মোটেনসিভ গ্লুকোমা যেটা বলি আর কি, ওটার জন্য থাকে। কিন্তু এই প্রেসারগুলো যখন খুব বেশি হয়ে যায়, এটা চোখের পিছনে আমাদের অপটিক নার্ভ আছে। চোখটা তো একটা ছোট জিনিস, এটার একটা ভলিউম আছে, এটার ভিতরে ভিট্রাস বডি আছে, বিভিন্ন স্ট্রাকচার আছে, চোখে পানি আছে। এটা হয় কি, যখন এটার পানির প্রেসারটা যদি, যখন অ্যাকোয়াসটা যদি প্রপারলি যদি ড্রেইন হয়ে বের হতে না পারে, এটা ড্রেইন হয়ে যেতে হবে। ড্রেইন যদি না হতে পারে, যদি ড্রেইন চিন্তা করি, একটা ড্রেইনে পানি আসবে এবং বের হয়ে যাবে, তাহলে কি হবে, ওভারফ্লো হবে না। যদি
পানি যাওয়ার এই যে ওভারফ্লো হওয়ার জায়গাটা, পানি চলে যাবার নিষ্কাশনের জায়গাটা যদি কোনো কারণে যদি প্রতিবন্ধক হয়, তাহলে কি হবে, পানিটা উপর দিয়ে ওভারফ্লো করবে। তাহলে কি হবে, পানিটা এই যে চোখের ভিতরে অ্যাকুয়াস ফ্লোটা যদি ঠিকভাবে যদি না হয়, এটা তখনই কি অপটিক নার্ভের উপরে প্রেসার দেবে, চোখের ভলিউম বাড়বে, পিছনে আমাদের স্নায়ুতে প্রেসার দেবে। স্নায়ুতে বেশি পরিমাণ যদি প্রেসার দেয়, তখনই এটা কি হয়, এক সময় কমপ্লিটলি হয়ে যায়, ব্লাইন্ড করে দিতে পারে অপটিক নার্ভে, যে স্নায়ুটাকে পার্মানেন্টলি ড্যামেজ করে। এটা কিন্তু আর যে অপারেশনের মাধ্যমে ঠিক করবে ওই ধরনের চান্স থাকে না, এটা কিন্তু চিরতরে অন্ধত্ব। জি খুব কেয়ারফুল গ্লোকোমা হলে। জি স্যার, দুটি কমন নন কমিউনিকেবল ডিজিজ বাংলাদেশের, একটি হচ্ছে ডায়াবেটিস এবং আরেকটি উচ্চ রক্তচাপ। আমি এই পর্যায়ে একটু জানতে চাইবো যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুটোর কি প্রভাব আসলে চোখের উপর পড়ে? হ্যাঁ, খুব একটা ইন্টারেস্টিং টপিক। এটা হচ্ছে বার্নিং ইস্যু সারা ওয়ার্ল্ডে, WHO, যে আমরা চোখের আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে, এটার জন্য আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা আমরা যদি প্রাইমারি স্টেজে যদি ডায়াগনোজ করতে পারি, আর যদি আমরা যাদের হয়তো 2-4 বছর ডায়াবেটিক হয়ে গেছে, একটু চোখের ডাক্তারের কাছে ইয়ারলি অন্তত একবার চোখ দেখায়নি যে রেটিনাটা কেমন আছে, তাহলে এগুলি প্রিভেন্টেবল। আর যদি লং টাইম আমি কেয়ারলেস, সুগার বেশি, দেখা যাবে HbA1c 8, 9, 10, কোনো খবর নাই, এই ধরনের লোকে এইটা কিন্তু ডায়াবেটিস পার্মানেন্ট ড্যামেজের দিকে লিড করে। এটা কি হয়, ব্লিডিং হবে, দেখবেন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনি আর চোখে দেখতেছেন না। ওটা কি হয়, তখন সার্জারি, এবং এইসব সার্জারির ফলও খুব একটা ভালো হয় না। আশাজনক হয় না। কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো চমৎকার হয়, কিন্তু সবগুলা যে চমৎকার হবে তার কোনো, আপনি জানেন তো, একটা রিপেয়ার করা জিনিস তো আর অত ভালো জি হয় না, আল্লাহ যে জিনিসটা দিছে ওটার মতো তো হবে না। সেম জিনিসটা ব্লাড প্রেশারটা আমাদের চোখের পিছনে এত বেশি ক্যাপিলারিগুলো আছে, এগুলি ছোট ছোট জিনিস, প্রেশার বাড়বে বাড়বে, আপনি আনকন্ট্রোল রইলেন, একসময় কি ওই ছোট ছোট ক্যাপিলারিগুলা একটা ফুলতে ফুলতে একটা তার একটা মিনিমাম ইলাস্টিসিটির একটা রেঞ্জ থাকে। ইলাস্টিসিটি যখন তার এক সময় ব্রেক করে যায়, ব্লিডিং হয়। ব্লিডিং হয়ে গেলে দেখেন, ওই যে সকালবেলা উঠলে দেখবেন একদিন রাতে চোখে দেখতেছেন না, তখন হয়তো এগুলি চিকিৎসা আছে, তবে ব্যয়বহুল, ঝামেলাযুক্ত, লম্বা সময় চিকিৎসা নিতে হয়। এই জন্য এগুলি কেয়ারফুল হতে হবে, যে সুগার থাকলে কন্ট্রোল, প্রেশার থাকলে কন্ট্রোল মাস্ট। কন্ট্রোলেই সমাধান। না না, কন্ট্রোল অবশ্যই, ওই যে জি। বললেন প্রিভেনশন বেটার দেন কিওর। জি এই পর্যায়ে আরেকটু আমি একটু জানতে চাইবো যে আসলে ইদানিং অনেক দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার অনেক বেড়ে গেছে, এবং বিশেষ করে সেলিব্রিটি হতে শুরু করে অনেক উঁচু ঘরের বা যারা একটু ধনী ফ্যামিলির, তারাও এই কন্ট্যাক্ট লেন্সটা ব্যবহার করছেন। এই কন্ট্যাক্ট লেন্সকে আসলে ভালো, যদি প্রয়োজন না হয় অপ্রয়োজনে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার কতটুকু যুক্তিযুক্ত? আপনি যে কোনটা বলছেন এখন, যে ভালো যদি প্রয়োজন না হয় বা ভালো, এটার মধ্যে আমি দুটা জায়গায় বলবো। ভালো বলতে কি বোঝাতে যাচ্ছেন ওটা, ভালো কার দরকার, কন্ট্যাক্ট লেন্স প্রথম আসতে হবে। আমি যদি শুধু শুধু কন্ট্যাক্ট লেন্স ফ্যাশনের জন্য ইউজ করি, তাহলে এক জিনিস, আর আমি যদি পাওয়ার যুক্ত কন্ট্যাক্ট লেন্স ইউজ করি, তাহলে আমার নিডের জন্য। আর আমি যদি ফ্যাশনের জন্য হয়, তাহলে হচ্ছে কসমেটিক না, কন্ট্যাক্ট এখন তো লেন্স। অনেকেই ফ্যাশনটাই দেখা যাচ্ছে। ওটাই জি আমি তাহলে আসবো এখন ফ্যাশন। কসমেটিক কন্ট্যাক্ট লেন্সের জন্য যদি আপনি ওয়েল মেনটেন করতে পারেন, নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারেন, নিয়ম কানুন বুঝেন, তাহলে ভালো। আর যদি আপনি দেখা যান একটা লেমেনকে একটা ওকে কসমেটিক কন্ট্যাক্ট লেন্স মানে পয়সার জন্য কিনার মানে নেই, কিন্তু ও বুঝতে হবে ওটা সম্বন্ধে, কন্ট্যাক্ট লেন্স জনিত চোখে যদি ঝামেলা হয়, এটা থেকে কিন্তু ইনফেকশন, খুব গুরুতর ইনফেকশনে যেতে পারে। জি ধন্যবাদ। কুসহমত একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমার নাম হলো ইয়াজান, আমার বয়স 14 বছর। জি আমি জিজ্ঞেস করতে চাই, আমার চোখে একটু কম দেখছি, ওটা কি কি কারণ হতে পারে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 9-এ পড়ছি। তোমার কি স্কুলের ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড দেখতে সমস্যা হচ্ছে? জি। আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো। আর কি কোনো সমস্যা আছে তোমার? না না, আর কোনো সমস্যা নেই। চোখ থেকে পানি পড়া বা অন্য কোনো?
মাঝে মাঝে চোখ থেকে পানি পড়ে। জি। তুমি মোবাইল কেমন দেখো? সারাদিন কতক্ষণ? মোবাইল একটু দেখি বেশি। আচ্ছা, ঠিক আছে। তুমি যুক্ত থাকো আমাদের সঙ্গে। আমাদের সম্মানিত চিকিৎসকের পরামর্শ শুনো। থ্যাংক ইউ দর্শক আপনার কোশ্চেনের জন্য। এটা অ্যাকচুয়ালি স্কুল গোয়িং বা কলেজ গোয়িং এদের হবে কি চশমা এই যে চোখে যখন দেখতেছে না তার মানে একটু মায়োপিক শিফট আছে, তাহলে দূরে যখন দেখছে না তাকে ডাক্তারের কাছে আসতে হবে চশমার জন্য। তাকে হয়তো লাগতে পারে চশমা, পরীক্ষা করে দেখতে হবে জি, চশমা। সে বলল যে তার স্ক্রিন টাইমও ব্যাপক। ব্যাপক স্ক্রিন টাইম এটা একটা কারণ। স্ক্রিন টাইম ব্যাপক ব্যাপক যাদের হবে তাদের কি হয় মায়োপিক শিফটটা হয়, তাদের একটু মায়োপিয়া ডেভেলপ করার এটা এটা সম্ভাবনাটা বেড়ে যায়। আইট্রোজেনিক আর কি। হাইড্রোজেনিক। আমি এই পর্যায়ে একটু জানতে চাইবো আসলে কত বয়স থেকে চোখের পরীক্ষাটা করা উচিত? আসলে আমরা তো মানে জনগণ হিসেবে অত সচেতন নই, জি রোগী হিসেবেও সচেতন না। জি আমরা দেখা যাচ্ছে বছরের পর বছর একই পাওয়ারের চশমাই ব্যবহার করে যাচ্ছি। জি এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো যে কতদিন পর পর চোখের পাওয়ার ঠিক করার জন্য বা নিয়ন্ত্রণ বা কারেকশন করার জন্য কতদিন পর পর একজন রোগীর বা একজন যিনি চশমা ব্যবহার করছেন তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? এখানে দুটা কথা আপনার কথায়, মানে কবে আমরা ডাক্তারের কাছে যাব আর কখন, মানে কতদিনে আমরা জি। পিরিয়ডিক্যালি আই চেক করাবো। কখন হচ্ছে একটা বাচ্চা যখন স্কুলে যাবে, আমরা প্রি স্কুল বলি, স্কুলে যাওয়ার আগে 3 বছর থেকে 4, যখন সে একটু একটু বাসায় অ্যালফাবেট চিনে বা একটু জিনিসপত্র, ধরেন একটা হাঁস, একটা বিড়াল, একটা যখন একটা অ্যানিমেল বা একটা কোনো কিছু আইডেন্টিফাই করতে পারে, মানে যখন একটা বস্তু চিনতে শিখে, তখনই তাকে স্কুলে যাওয়ার আগেই পরীক্ষা করাতে হবে। কারণ আমরা চোখ পরীক্ষা করতে হলে একটা বাচ্চাকে আমরা ভিশন টেস্ট করব। এখন মিনিমাম সে যদি অ্যালফাবেটগুলো অক্ষরগুলো চিনে তো ভালো, না চিনলে কি হবে, কোনো একটা বস্তু দিয়ে আমরা হয়তো দেখা যাবে একটা বস্তুর পা নিচের দিকে একটা উপর দিকে, আমরা বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করি। তার জন্য প্রি স্কুল বলি, স্কুলে যাওয়ার জাস্ট ইমিডিয়েট আগে তাকে যদি চোখে কোনো প্রবলেম থাকে তখনই দেখে, এবং তখন থেকে যদি যা যা করতে হয় ট্রিটমেন্ট দিয়ে যদি স্কুলে পাঠানো যায়, তাহলে আমার মনে হয় জিনিসটা আন্ডার কন্ট্রোলে নিয়ে আসা যাবে আর কি। জি। আর আরেকটা জিনিস আপনি যেটা বলছেন কতদিন পর পর, এটা ডিপেন্ড করে কার কি ধরনের প্রবলেম। এই যে আপনি বলছেন ডায়াবেটিক জনিত, যদি হাইপারটেনশন জনিত থাকে বা অন্য অন্য গ্লুকোমা থাকে, তাহলে কিন্তু তার রুটিন যে ফলো আপ, তার কনসালটেন্ট বা ডাক্তার যেভাবে দিবে ওভাবেই ফলো আপ করতে হবে। আর তাছাড়া রুটিন যেটা আছে, ধরুন আপনার কোনো রকম ডিজিজ নেই, আপনি হয়তো নর্মাল চেক আপ করাবেন, তাহলে মিনিমাম 6 মাস থেকে 8 মাসে একবার চোখটা চোখ। দেখাই নিলে এটা বেটার। জি। ধন্যবাদ। খুব সম্ভবত আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার বয়স 72, বুঝছেন? 72 বছর। জি। উম, জি, সমস্যা? সমস্যা আমার চোখে, ডান চোখে আমি সাদা কিছু সামনে দেখলে আমি কালো কালো স্পট দেখি। ডান চোখে না বাম চোখে? ডান চোখে। ডান চোখে কালো কালো স্পট দেখছেন। আমি গত বছর ডাক্তার দেখাইছি, বহুত পরীক্ষা নিরীক্ষা করছি, ওষুধও সব শেষ করছি, এখন ওই ডান চোখের সমস্যাটা এখনো দেখতেছি যে আমি আকাশের দিকে তাকালি, সাদা ওয়ালের দিকে তাকালি বা নিচে সাদা কিছু তাকালি আমি কালো 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 spot কালো, জি। দেখি। আপনার কি ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ কিছু আছে কি? না, আমার ডায়াবেটিস নাই, ওইদিকে আমার প্রেসারে ওষুধ খাইতেছি, কিন্তু সবসময় নর্মাল থাকে। তারপরে ডাক্তার বলতে যে খাইতে থাকেন, সবসময় মতো নর্মাল থাকে। জি, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, উপস্থিত চিকিৎসকের পরামর্শ শুনুন। ধন্যবাদ দর্শক আপনার কোয়েশ্চেনটার জন্য। এটা আজকাল খুব কমন জিনিস যে এই যে চোখে যে জিনিসটা, এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ফ্লোটাস। উনার বয়স 72, আমি যদি জি, না করি 72 বছর। জি। 72 বছর। এটা হচ্ছে কি এই বয়সে দুটা কারণে হতে পারে। এটা হচ্ছে বিট্রাস, যখন চোখের পিছনে একটা জেলির মতো জিনিস থাকে, এই দেখা যাবেন দর্শক হয়তো একটা জিনিস বলতে ভুলে গেছেন, উনি উপরে তাকালে জিনিসটা উপরে উঠতেছে, আস্তে আস্তে নিচের দিকে নামতে, স্লোলি নামবে।
হয়তো দেখা যায় একটা মাকড়সা মনে হয় চোখের ভিতরে এই পাশ থেকে এই পাশ চলাচল করতেছে, এই ধরনের আমাদের কাছে আসে যে একটা পোকা আছে, পোকাটা মনে হয় একবার ডানে গেছে একবার বামে গেছে, উপরে থাকলে উপরে আবার দেখা কতক্ষণ পর নিচে নামতেছে। এটা হচ্ছে বিট্রাস, যেটা আপনি বুঝতে পারতেছেন। বিট্রাসটা মানে জেলির মতো থাকে। অর্থাৎ যে এটা ভিট্রিয়াস বডিটা সেটি বিট্রাস বডিটা অনেকটা এটা স্থিতিস্থাপক তরল পদার্থের তত মতো। এটা একটু ঘন জ্যাম বা জেলির মতো জেলির থাকে। মতো। এটা যত বয়স যাবে, ডিউ টু এইজ ডিজেনারেশন, এটা আস্তে আস্তে এটা লিকোফাই হয়ে যায়, আস্তে আস্তে তরল মানে পানির মতো হয়ে, যত বয়স যাবে 60-র পর থেকে এটা হতে পারে। অনেকে আবার আর্লি ডিজেনারেশনও পারে, যেমন দর্শকের যেমন ডায়াবেটিক ব্লাড প্রেশার, blood pressure। ব্লাড প্রেশার থাকলে কিন্তু আনকন্ট্রোল এটাতেও হতে পারে। এটা হচ্ছে ভিট্রাসের ডিজেনারেটিভ স্টেজটা। এটা যদিও ওনার পিছনে রেটিনা ভালো থাকে, এই ডিজেনারেটিভ চেঞ্জ খুব একটা, উনি যেটা বলতেছেন ওটা খুব একটা প্রবলেম হওয়ার কথা না। এটা একসময় দেখা যাবে নিজে নিজেও মিলাই যেতে পারে। আর যদি মনে হয় এটা বেশি ডিস্টার্ব করতেছে, তাহলে একজন রেটিনা বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে এবং দেখতে হবে ওনার রেটিনার কন্ডিশন কি, ভিট্রাসের অবস্থা কি। অনেক সময় দেখা যাবে এটার জন্য বিভিন্ন রকম আমরা ইনজেকশন বা লেজার বা এটা যখন যেটা দরকার ওইভাবেই আমরা সাজেস্ট ম্যানেজ করা করব। হয়। জি। এই পর্যায়ে একটু জানতে চাইবো, এটা আমাদের খুব কমন সমস্যা হয়। বাচ্চা কাচ্চারা খেলতে যায়, খেলতে দিয়ে কোনো একটা দুর্ঘটনা বা সাইকেল থেকে পড়ে যাওয়া বা কোনো একটা শক্ত কোনো কিছুর সাথে আঘাত পাওয়া, জি, তো চোখের সরাসরি যে ইনজুরি, এই ধরনের ইনজুরি হলে আসলে আসলে কি করণীয়? কারণ আমাদের অভিভাবকরা ঠিক বুঝে উঠতে পারেন না যে কি করবেন। তো এই জন্য একটু জানতে চাইছি যে যদি চোখের আঘাতজনিত কোনো দুর্ঘটনা হয়, সেই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? এখানে খুব সুন্দর জিনিস, এটা হচ্ছে রিসেন্টলি এখন WHO এবং এনজিও গুলা যেটা কাজ করতেছে এই চাইল্ড ইনজুরি বা চিলড্রেন ব্লাইন্ডনেস নিয়ে আর কি। এই জিনিসগুলো ভালো ভালো এনজিও, যেমন আপনি অরবিস ইন্টারন্যাশনাল আছে, সাইট সেভার্স আছে, তারপর আন্দ্রিএলপি বাইরের এনজিও, এরা কিন্তু এটা নিয়েই বেশি ওয়ারিড। এবং এটা নিয়ে আমরা পাহাড়তলী চক্ষু হাসপাতালে আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমাদের বিভিন্ন প্রজেক্ট চলতেছে, কাজ করে। এটাতে ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আপনি আরেকটা ইনজুরির কথা বলেন না, কেমিক্যাল ইনজুরি, যেটা আমরা জি। বেশি ফেস অনেক করতেছি। সময় কেমিক্যাল। হ্যাঁ, শার্প ওয়েপেন, ধারালো জিনিস, ব্যাডমিন্টন, শাটেল, ছুরি, ডাঙ্গুলিতে হয়। তারপর হচ্ছে বক, এনিমেল, মুরগি নিল, বাচ্চাকে খেলতে দিল, মুরগির ঠোকা দিল, এটাতেও কিন্তু কর্নিয়ার ইনজুরি, অনেক কিছু, বক, এগুলিও পাওয়া যায়। তারপর কেমিক্যাল ইনজুরি হয় কি, বাজারে গ্রামের থেকে বেশি পাই আমরা, মফস্বল বা গ্রাম থেকে আমাদের কাছে আসে, কি হয়, হয়তো বাবা বা মা বা দাদা দাদি চুন খায়, চুন খায়, গ্রামে কি করবে, প্লাস্টিকের ভিতর চুন বিক্রি করে। তো ছোট বাচ্চা থাকে, চুন ওই যে এনে দেয়, বাচ্চা দেয় চাপ, ওই যে প্লাস্টিকের জিনিস নরম পায়, চোখের চুনটা ভিতরে। পড়ে। জি। এটা কিন্তু খুব ডেভাস্টেটিং জিনিস। কেমিক্যাল ইনজুরির ভিতর চুনটা সবচেয়ে খারাপ। চুন হলে সাথে সাথে আপনি যেই পানি, আপনি পানি দিয়ে সাথে সাথে ওয়াশ করতে হবে, সাথে সাথে ওয়াশ না করলে চোখটা গলায় ফেলবে, জি। কর্নিয়া মেল্ট করে ফেলে। তার জন্য আমরা এই কেমিক্যাল ইনজুরিটা ভেরি অ্যালার্মিং বাংলাদেশে। আমরা এক প্রকার ট্রাই করছিলাম যে গভর্নমেন্টকে দিয়ে এইভাবে চুন বিক্রি করা, কিন্তু আমরা এখন পর্যন্ত পারি না এই জিনিসটা করতে, যে অর্থাৎ এইভাবে খোলা চুন বাজারে চুন বিক্রি খোলা করা। বাজারে চুন বিক্রি করা, পান খাবার চুনটা এইভাবে, জি। এইভাবে প্লাস্টিক তো বিক্রি, একটা কোটাই বিক্রি করুক, জি। একটা সিল কোটায়, বাচ্চাদের হাতে প্লাস্টিক আছে, ছোট বাচ্চাও বুঝে না, নরম পায়ে হয়তো চুন চাপ দেয়, এটা প্লাস্টিক ফেটে এটা হয়। তাছাড়া আপনাকে তো আমি বললাম এই যে ইনজুরি, শার্প ওয়েপেন, তারপর ডাঙ্গুলি, ব্লান্ট ইনজুরি, তারপর হচ্ছে ওই যে খেলতে খেলতে পেন্সিল দিয়ে ইনজুরি হয়ে যায় স্কুলে, এগুলি খুব খারাপ। এগুলি যে কোনো ইনজুরির প্রগনোসিস তো আপনি বুঝতে পারতেছেন, ইনজুরি মানে ইনজুরি, এগুলি হয়, অপারেশন হয়, দেখা যায় এটার কনসিকুয়েন্সটা অনেক বেশি আর কি। এটার হয়তো দেখা যায় ইনজুরি আমরা রিপেয়ার করে দিলাম, কিন্তু এটা তো শেষ না, এটার যে একটা পরে বাচ্চাটার, বেশি দেখবেন বাচ্চারা জি। এই ইনজুরিতে ভুগে। এছাড়া আরেকটা ইনজুরি হয় কি, আমরা অনেক অ্যালার্টনেস, আমরা অনেক কাজ করি শিপ ব্রেকিং, তারপর ওয়েল্ডিং ইন্ডাস্ট্রিতে এই ইনজুরিগুলো, চোখে বাবরি, ওয়েল্ডিং এর বাবরি, জি। তারপর হচ্ছে শিপ ব্রেকিং, যারা ওই যে স্টিলের কাজ করে, এই লোহার ওই যে ওয়েল্ডিং এর সময় ওয়েল্ডিং এর সময় হচ্ছে হচ্ছে বাবরিগুলা যায়। তারপর হচ্ছে যারা লোহা বা প্যারাগ, কাঠের মিস্ত্রি, ক্যারাগেরিয়ে ছুটে চোখের ভিতরে, এই ইনজুরিগুলো।
তার জন্য প্রোটেক্টিভ গ্লাস পরে এইসব অর্থাৎ প্রোটেক্টিভ অকুপেশনাল শিল্ড বা কোনো কিছু ব্যবহার করলে প্রোটেক্টিভ গ্লাস বা শিল্ড ইউজ করে কাজ করলে ভালো। আর বাচ্চাদের ব্যাপারে হবে এটা হচ্ছে ওই যে বললাম সচেতনতা, মা বাবা যদি সচেতন হয় এবং আমাদের সমাজ ব্যবস্থা যদি সচেতন হয়, ইনজুরিগুলো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। জি। আরো একটি জিনিস আপনি যেটি বলছিলেন সেটি আসলে বিস্তারিত আমরা শুনিনি, যে বয়স বাড়ার সাথে সাথে কেন দৃষ্টিশক্তিটা কমে যায়, জি, সেটি আপনার কাছে আরো বিশদভাবে জানতে চাইবো। তবে একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার আব্দুল বয়স 50। বয়স 50। জি জি, সমস্যা? ধরো চোখের দুই সাইড দিয়ে দীর্ঘদিন থেকে পানি পড়ে, এটা আস্তে আস্তে বাড়তেছে। অর্থাৎ দুই চোখের দুই কোণো দিয়ে, এটি কি মানে নাকের কোণার দিকে না বাইরের কোণার দিকে? বাইরে বেরোচ্ছে। বাইরের কোণার দিকে দীর্ঘদিন ধরে পানি পড়ছে। হ্যাঁ, দীর্ঘদিন জি। ধরে পানি পড়ে। জি, আপনি এই জন্য কি কোনো চিকিৎসক দেখিয়েছিলেন? জি, দেখতেছি। দেখিয়েছেন? হ্যাঁ, তিনি কি কোনো ঔষধ বা কোনো পরামর্শ দিয়েছেন? হ্যাঁ, পরামর্শ দিয়েছিল। পরামর্শ নিয়েছি। জি। হ্যাঁ, তাতে হয়তো 2-4 দিন ভালো থাকে, পরে আবার হয়েছে। জি, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। জি, ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন যে ওনার বয়স 50, ওনার চোখের দুই কোণা অর্থাৎ আউটসাইডার অ্যাঙ্গেল, যেটা মানে নেজাল অ্যাঙ্গেল নয়, বাইরের অ্যাঙ্গেল দিয়ে দীর্ঘদিন ধরে জি পানি পড়ছে, এবং উনি এই জন্য একজন চিকিৎসক দেখিয়েছিলেন, কিছুদিন ভালো ছিলেন, বর্তমানে আবার সেই সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, এটা আমি বলবো এটা দেখতে হবে ওনার চোখে পাওয়ার ঠিক আছে কিনা, চোখে চশমা জড়িত কোনো কারণ আছে কিনা। অনেক সময় আমাদের যদি ওই রিফ্লেক্টিভ অ্যাডজাস্টমেন্ট না হয়, আমাদের চোখকে দেখেন বারবার করতে হবে, কমফোর্ট পর্যায়ে না দেখলে, গোলা দেখলে হয়তো চোখে হাত দিচ্ছি বা কোনো কিছু করে তারপর চশমার পাওয়ার দেখবেন হাত চলে যাচ্ছে আপনার নিজের অগোচরে, এইটা হয়। তাহলে চোখকে ওভার অ্যাকশন করতে হয়, ওভার অ্যাকশন করতে হয় তো স্কুইজিং বেশি করতে হয়, চোখের পাওয়ার যদি ঠিক না হয় তাহলে এক হয় এটার জন্য পানি, আরেকটা হচ্ছে ওনার প্রোডাকশন যা হচ্ছে ড্রেইনটা হচ্ছে না, তার মানে ওনার যে ল্যাক্রিমাল সিস্টেমের যে ড্রেইনিং পাথওয়ে ওটা কোনোখানে অবস্ট্রাকশন থাকতে পারে। ওটা যদি অবস্ট্রাকশন থাকে যে আপনার ল্যাক্রিমাল স্যাক দিয়ে বের হয়ে যে এটা যে বের হয়ে যাবে যে নালিটা দিয়ে, কোনো কারণে এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু প্রোডাকশন ওভারফ্লো করবে। এটা একটু ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে মানে নিঃসরণটা আরো ওটা তো বেশি নিঃসরণ হচ্ছে, কিন্তু ওই নিঃসরণটা যদি ওই নাকের ভিতর দিয়ে গলা দিয়ে যদি ওই ল্যাক্রিমাল টিউব দিয়ে ডাক দিয়ে যদি না যায় তাহলে কিন্তু এটা ওভারফ্লো হলে বাইর দিয়ে আসবে, বিভিন্ন দিক দিয়ে আসবে পানিটা। এখন দেখতে হবে ওনাকে যে একজন চক্ষু বিশেষজ্ঞ, বিশেষ করে আমি বলবো যে ওই যে ওনার যে ড্যাক্রোসিস্টাইটিস হওয়ার চান্স যদি থাকে, উনি আরেকটা কথা বলেন শুধু পানি কিনা, পানির সাথে কোন রকম আঠালো জাতীয় কিছু আসে কিনা, এটা যদি লং টাইম যদি থাকে এটাও হতে পারে, হয়তো কোনো কারণে ডাক বন্ধ হইতে পারে, কোনোখানে বন্ধ। আরেকটা জিনিস হতে পারে উনার যদি চোখের চাপ বা ওই যে গ্লোকোমা থাকলে কিন্তু পানি আসবে। এই জিনিসগুলো উনাকে ওই কারেকশন করতে হবে একটু। ধন্যবাদ। আরো একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার নাম হচ্ছে আফরিন সুলতানা, আমি ঝিনাইদহ থেকে বলছি, বয়স হচ্ছে 17। জি, বলুন। চোখে হচ্ছে ঝাপসা লাগে পড়তে গেলে, আর চোখ টাকায় আর মাথার দুই পাশে যন্ত্রণা করে অনেক। চোখে ঝাপসা দেখছেন পড়তে গেলে, জি, মাথার দুই পাশে ব্যথাও হচ্ছে, ব্ল্যাকবোর্ড অনেক দেখতে যন্ত্রণা অসুবিধা করে মাথায়। জি। আর কোনো সমস্যা? আপনার মোবাইল স্ক্রিনিং টাইমটা জানতে চাচ্ছি, দিনে কতক্ষণ মোবাইল দেখেন? অনেকক্ষণ? 1 ঘন্টা মাত্র? 1 ঘন্টার বেশি না। আমি একটু ইন্টারাপ্ট করি দর্শক, আপনি কি করেন কিনা ব্ল্যাকবোর্ড বা পড়ালেখার সময় দূরে দেখতে আপনার অসুবিধা হয় কিনা? আপনি তো বললেন আপনি শুধু কাছে দেখতে অসুবিধা হচ্ছে, ওটা একটু বলতে হবে। দূরে একটু সমস্যা হয়। ধন্যবাদ দর্শক। জি, ধন্যবাদ দর্শক, আপনি যুক্ত থাকুন, আমাদের চিকিৎসকের পরামর্শ শুনুন। উনারও ওই সেম যে চোখের যে পাওয়ারের যে রিফ্রেকশনের যে প্রবলেমটা, চোখের কাঠামোগত কারণে এটা জন্মগত, কারো হয়তো দূরদৃষ্টি, কারো ক্ষীণদৃষ্টি, কারো চালিশে এই জিনিসটা। আমার পরামর্শ আপনি ওখানকার নিকটবর্তী একজন
চক্ষু বিশেষজ্ঞের কাছে যান, আপনি চোখের পাওয়ারটা অ্যাডজাস্ট করে নেন, আশা করি এইটা চলে যাবে। আরেকটা জিনিস, যে আপনার যদি কন্টিনিউয়াস মাথা ব্যথা থাকে, তাহলে আপনাকে দেখতে হবে আপনার নাক বন্ধ থাকে কিনা। নাক বন্ধ থাকলে মেবি সাইনোসাইটিসের জন্য সাইনোসাইটিসের কারণে কারণেও মাথা ব্যথা হতে পারে। এই জি। জিনিসগুলা করলে আশা করি আপনার ভালো হয়ে যাবেন। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো যে মোবাইল, কম্পিউটার বা টিভি স্ক্রিনিং এটি আসলে দেখা যাচ্ছে এটাকে কোনোভাবেই বিরত রাখা যাচ্ছে না। যারা মানে এটা এক ধরনের আসক্তি দেখা যাচ্ছে। তো এই ধরনের আসক্তিগুলো কমানোর জন্য বা বাচ্চাদেরকে আসলে আর কি বিকল্প থাকতে পারে, যে তাদেরকে কিভাবে আমরা এই স্ক্রিনিং টাইম থেকে বিরত রাখতে পারি? না, ধন্যবাদ। এটা তো আসলে এটা হচ্ছে আমাদের প্রতিটা ঘরেই একই সমস্যা। এটার জন্য করতে হবে কি, বাচ্চাদেরকে আমাদের ছোটবেলায় আমরা কি করছি, আমরা গল্পের বইয়ের দিকে বেশি ছিলাম, আমরা সময় পেলে গল্পের বই পড়তাম বা ম্যাগাজিন পড়তাম বা কমিক্স পড়তাম। এখন জিনিসটা হচ্ছে অন্যরকম, এখন হচ্ছে ইজি, সব মোবাইল ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে। এই ডিভাইস কেন্দ্রিক দেখেন, প্রতিটা ডিভাইস থেকে একরকম আলো বের হয়। আলো তো আছে, ওটা নিজের আলো, ন্যাচারাল আলোর বাইরে ওটার একটা আলো আমাদের চোখের ভিতর যাচ্ছে। হতে হতে কি হয়, এটা আপনাকে বললাম যে একটা মায়োপিক শিফট বলে একটা কথা আছে। এই মায়োপিক শিফট হচ্ছে বাচ্চাদের, দেখবেন এখন একটা বাসায় 3টা বাচ্চা থাকলে 2টা বাচ্চাই চশমা পরে। জি, এটা একটা কারণ। কিন্তু ওই যে ডিভাইস কেন্দ্রিক, যতই আমরা ডিভাইস থেকে একটু কমে আসতে পারি, ডিভাইস টাইম যত কমায়, আমরা মানে ম্যাগাজিন পড়ি, বই পড়ি, কার্টুন পড়ি, দেখি ওইসব, তাহলে কিন্তু বাচ্চাদের জন্য অর্থাৎ বাচ্চাদের খেলাধুলার পরিমাণটা যদি খেলাধুলার, এটা আরেকটা, খেলাধুলার জায়গা কম, বাচ্চারা এখন ডিভাইস কেন্দ্রিক খেলাধুলাতে ব্যস্ত হয়ে বাচ্চারা গেছে। তো ডিভাইসেই ফুটবল খেলছে, cricket ডিভাইসে ফুটবল খেলে, ওটাই ইন্টারেস্টিং। জি। জি, আমরা এই পর্যায়ে একটু জানতে চাইবো, অনেকের ক্ষেত্রেই এই রসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টি একই ক্ষেত্রে বিদ্যমান। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে বাইফোকাল লেন্স ব্যবহার করেন। এই বাইফোকাল লেন্স সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইছি। বাইফোকালটা হচ্ছে 40 বছর পর। জি। সহজে বাইফোকাল কিন্তু আমরা দিই না। বাইফোকাল আমাদের 2টা দৃষ্টি একমাত্র হবে কখন, প্রেসবায়োপিয়ার সাথে মায়োপিয়া থাকতে পারে, প্রেসবায়োপিয়ার সাথে হাইপারমেট্রোপিয়া একটু করে থাকতে পারে। আজকাল এগুলি কিন্তু আরো, যে বাইফোকাল লেন্স, যেটা বাইফোকাল লেন্সের ভিতর দেখেন অনেক কিছু, আপনিও পড়ছেন 40-এর পর, আমরাও পড়ছি। আজকাল বাইফোকাল লেন্স অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, যেমন প্রোগ্রেসিভ লেন্স এসে যাওয়ার পরে জি। এটা দেখা যাবে না একটা চশমা, কিন্তু ওই যে আগে দেখা যায় একটা কাটা শেপ হ্যাঁ, থাকা একটা যায়, তো কাটা shape আমাদের বা উপরের দিকে আজকাল একটু, ওসব নাই জি, উপরে। জি। আজকাল যে প্রোগ্রেসিভ লেন্স ইউজ করার পর ওই বাইফোকাল লেন্সের ইয়ের চলনটা কমে গেছে আর কি, আর অনেক বেশি কমফোর্টেবল। আপনি দেখেন বাইফোকাল লেন্স দিয়ে আপনি সিঁড়িতে হাঁটতে সমস্যা হয়। একটু সমস্যা, হয়তো দেখা যাবে যে চোখে একটু তুলে হাঁটতেছেন বা জি, কুলে জি। হাঁটতেছেন। কিন্তু আপনি প্রোগ্রেসিভ লেন্স যদি ইউজ করেন, এটার মধ্যে 3 রকমের দৃষ্টি এক চশমায় চলে আসছে। উপর দিয়ে দূরে দেখবেন, মিডল দিয়ে দেখবেন, ল্যাপটপ বা স্ক্রিনের কাজ, মানে ইন্টারমিডিয়েট দৃষ্টি যেটা জি, বললে, জি, মাঝারি, জি। আর একেবারে নিচেরটা দিয়ে দেখবেন কাছের, পড়ালেখার জি, কাছের। জি। এগুলো আজকে ভালো সলিউশন চলে আসছে। ধন্যবাদ। খুব সম্ভবত আরো জন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যা আমাদেরকে জানান। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। আমার মেয়ে জি, বয়স 9 বছর, বুঝছেন? জি, বাম পাশের চোখের মূল রাজা, মানে কালা রাজাটা, ওই রাজাটা বাম থেকে যায় না, বুঝছেন? কিন্তু আমি ওই যে 2 বছর আগে ঢাকা ফার্মগেট দক্ষ হাসপাতালে দেখাইছিলাম। দেখানোর পর তারা বলছে কি বড় হইলে ঠিক হবে, কিন্তু আসলে ঠিক হয় নাই। এটা করণীয় কি স্যার? জি। একটু একটু দর্শক বলবেন, কালো রাজাতে কি হয়েছে, ক্লিয়ার না, কালো রাজাতে কি সমস্যা বললেন? কালো রাজাটা বাম থেকে মানে ঘোরে না আর কি, যেরকম ওই যে একটা চোখ এদিকে তাকালে ঘোরে, এটা এরকম আর কি। Squint মনে হয়। আচ্ছা, এটা মেবি হতে পারে আপনার যে চোখে যে জিনিসটা হয়, যে টেরা, লক্ষ্মী টেরাও আছে, টেরাও আছে। টেরাটা কিন্তু আমার মনে হয় সার্জারি করে আজকাল কাভার করা যায় এই জিনিসগুলা। আপনি আমার মনে হয় ইসলামিয়া চক্ষু হাসপাতালে যদি দেখিয়ে থাকেন, আপনি ওখানে
ওই অকুলোপ্লাস্টি ডিপার্টমেন্ট বা পেডিট্রিক, আপনি যেহেতু 9 বছর পেডিট্রিক ডিপার্টমেন্টে দেখান, ওরা আপনাকে খুব ভালো সলিউশন দিবে। এবং আজকাল যদি ওই যে টেরা সম্পর্কিত কোনো কিছু যদি হয়ে থাকে, যেহেতু আমি বাচ্চা দেখতে পাচ্ছি না, তা আমি আপনার কথার ভিত্তিতে আমি বলবো হয়তোবা ওটা ঘুরতেছে না, মানে ওর যে কোনো কারণে এটা। আর যদি এটা টেরা হয়ে থাকে তো এটা সার্জারি করে সোজা করা যায়। আজকাল কসমেটিক্যালি খুবই ভালো ভালো সার্জন আছে, এরা ভালো করে দেবে, চোখ একে বুঝাই যাবে না। আর আরেকটা কারণ হতে পারে প্যারালাইজড কারণে, মাসেল যদি প্যারালাইজড হয়ে যায়, এটাও তবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে হবে যে আসলে টেরা না, এটা প্যারালাইসিস, মাসেল প্যারালাইসিস আছে। জি, ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে চোখের যত্নে আমাদের আসলে দৈনন্দিন কি কি অভ্যাসগুলো করা উচিত? আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের নিজেরা সজাগ হতে হবে। সজাগ হতে হলে আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটি যেটা আছে দৈনন্দিন, ওটার ভিতরে হয়তো আমাদের খাদ্য অভ্যাস একটা বড় জিনিস। খাদ্য অভ্যাসের ভিতরে আমাদের যেই জিনিসগুলো আমরা আসলে ভেজিটেবল, গ্রিন ভেজিটেবল, সবুজ শাকসবজি, সবুজগুলো আমরা তো কম খেতে চাই, এটা খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। সাথে আমরা হলুদ ফলগুলো একটু খেতে হবে, অর্থাৎ গাজর, তাছাড়া আপনার ফলগুলোও খেতে হবে, বিভিন্ন কমলা রকমের জাতীয় ফ্রুটস, ফল যেগুলো। কমলা টমলা, এগুলি কিন্তু ভিটামিন এর একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল অনেক আছে ক্ষেত্রে ছোট চোখের ছোট ভিতরে। যে মাছগুলা, ওটা আমি আসছি, মলা ঢেলা যেটা বলে, ওটা তো সবাই জানেন, মলা ঢেলা। তারপর ডিম, ডাল, এগুলো একটু প্রোটিনেরও দরকার আছে। এই ফুড অভ্যাসটা যদি আমরা একটু নিজেরা যদি ঠিক করতে পারি, আর হোমমেড ফুডের উপরে যদি আমরা আসতে পারি, এবং এক্সারসাইজ, খেলাধুলা, একটু আমরা ডিভাইস থেকে বাইর হয়ে যদি একটু সবুজের দিকে যদি একটু সবুজ জিনিস, গার্ডেনে একটু হাঁটাহাঁটি, এগুলি যদি করি, আমার মনে হয়। আর একটু কেয়ারফুল হতে হবে ইনজুরি, যেটা আমরা এখন খুব বেশি বের হয়ে গেছে, বাচ্চাদের ইনজুরিটা। এই ইনজুরিগুলোর ভিতরে বাচ্চাদেরকে যদি সজাগ করতে পারে, আশা করি আমাদের চোখকে আমরা, এটা খুবই সুন্দর জিনিস, এই জিনিসটাকে আমরা রক্ষা করতে পারবো খুব ভালোভাবে। জি, আজ এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ ডাক্তার রাজীব হোসেন আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য প্রোগ্রামে। সুপ্রিয় দর্শক, চক্ষু রোগ সমস্যা নিয়ে কথা বলছিলাম ডাক্তার রাজীব হোসেন, সিনিয়র কনসালটেন্ট এবং মেডিকেল ডাইরেক্টর, পাহাড়তলী চক্ষু হাসপাতাল। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।